হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনাদের সবাই স্বাগত জানাচ্ছি আজকের লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড এথিক্সের প্রজেক্ট ইভ্যালুয়েশন অ্যান্ড প্রোগ্রাম ম্যানেজমেন্ট। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই জেনে নিই যে প্রজেক্ট ইভ্যালুয়েশনটা আসলে কী। প্রজেক্ট ইভ্যালুয়েশন is the systematic assessment of a project performance, outcomes and impacts। অর্থাৎ প্রজেক্ট ইভ্যালুয়েশন হচ্ছে একটা সিস্টেমেটিক অ্যাসেসমেন্ট যার মাধ্যমে আমরা প্রজেক্টের পারফরমেন্স, প্রজেক্টের আউটকাম এবং সে প্রজেক্ট থেকে কীভাবে ইম্প্যাক্ট পড়তে পারে আমাদের লাইফে সেটাকে ইভ্যালুয়েট করতে পারি। It helps determine whether the project met its goal, how effectively resources were used, and what lesson can be learned from the future for future efforts। অর্থাৎ এই যে প্রজেক্ট ইভ্যালুয়েশন এর মাধ্যমে আমরা কী করতে পারি, এর মাধ্যমে আমরা প্রজেক্ট তার নির্দিষ্ট যে গোলটা সে অ্যাচিভ করতে পারছে কিনা এটাকে ইভ্যালুয়েট করতে পারি। প্রজেক্টটা বিল্ড করার জন্য যেসব রিসোর্সগুলো ইউজ করা হয় সেটা কতটা ইফেক্টিভলি ইউজ করা হয় সেটাকে ডিটারমাইন করতে পারি। এরপরে আমরা যে প্রজেক্টের আউটকামটা পাই সেখান থেকে কী লিসন নিতে পারি বা প্রজেক্টের যে লাইফ সাইকেল সেখান থেকে আমাদের লার্নিং লিসনটা কী হতে পারে, যার মাধ্যমে আমরা ফিউচারে কোনো চেঞ্জ দরকার হয় বা কোনো এফোর্ট দেওয়া লাগে ওই প্রজেক্টের পেছনে, যেটা আমরা সেটাকে করতে পারি। এটাই হচ্ছে প্রজেক্ট ইভ্যালুয়েশন এনশিওর করে। তো আশা করি আপনারা প্রজেক্ট ইভ্যালুয়েশন বুঝতে পারছেন। আমাদের চ্যাপ্টারটার নামই হচ্ছে প্রজেক্ট ইভ্যালুয়েশন অ্যান্ড প্রোগ্রাম ম্যানেজমেন্ট। প্রজেক্ট ইভ্যালুয়েশন তো বুঝলাম, তো এখন প্রোগ্রাম ম্যানেজমেন্ট কী? প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইনভলভস ম্যানেজিং এ গ্রুপ অফ রিলেটেড প্রজেক্ট ইন এ coordinated manner to obtain benefits and control not available for managing the individually। অর্থাৎ প্রজেক্ট ম্যানেজমেন্ট হচ্ছে এমন একটা প্রসেস যার মাধ্যমে একই টাইপের যে প্রজেক্টগুলো থাকে সেগুলোকে একটা গ্রুপ আকারে ভাগ করে নেয় এবং সেখান থেকে সে গ্রুপ ওয়াইজ সে প্রজেক্টগুলোকে অ্যানালাইজ করে এবং সেখান থেকে সে বেনিফিটগুলো ক্যালকুলেট করে যে কী কী বেনিফিট পাওয়া যাবে ওই টাইপের প্রজেক্ট থেকে। যেমন ধরেন একটা টাইপের প্রজেক্ট হতে পারে ই কমার্স টাইপের প্রজেক্ট, একটা হতে পারে ম্যানেজমেন্ট টাইপের প্রজেক্ট। এগুলোকে সবগুলো গ্রুপ করে ভাগ করে নিলে কী হয়, ম্যানেজমেন্ট টাইপের যে প্রজেক্টগুলো, ধরেন এখানে 3টা প্রজেক্ট আছে, তো আপনি ম্যানেজমেন্ট টাইপের যদি একটা প্রজেক্টকে ইভ্যালুয়েট করতে পারেন তাহলে বাকি 3টার ওই সেম ক্যাটাগরি, তাহলে প্রতিটার জন্য আলাদা আলাদাভাবে হচ্ছে করা লাগছে না, ইভ্যালুয়েট করা লাগছে না। ওই ক্যাটাগরি ওয়াইজ গ্রুপ ওয়াইজ একটাকে অ্যানালাইজ করলে আপনি ওই রিলেটেড প্রজেক্টের একটা নলেজ বা একটা ধারণা কিন্তু পেয়ে যাবেন, তাই না? এটাই হচ্ছে এখানে বোঝানো হয়েছে। আর এখানে আরও একটা বলা হয়েছে যে এটা প্রোগ্রাম ম্যানেজমেন্টে সবচেয়ে বেশি কার্যকরী হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়ালি প্রতিটা প্রজেক্টকে ইভ্যালুয়েট করা লাগে না, আমরা ক্যাটাগরি ওয়াইজ হচ্ছে গ্রুপিং করে নিই, যার ফলে গ্রুপ ওয়াইজ যদি আমরা একটা প্রজেক্টকে ইভ্যালুয়েট করি সেক্ষেত্রে হচ্ছে আমরা খুব ইজিলি একটা প্রজেক্ট সম্পর্কে ডিটেলস একটা নলেজ গেইন করতে পারি। এটাই হচ্ছে প্রোগ্রাম ম্যানেজমেন্ট। তাহলে যদি একটু সামারি বলতে চাই সেক্ষেত্রে কী হবে, যে প্রজেক্ট ইভ্যালুয়েশন প্রোভাইড ডেটা দ্যাট হেল্পস দ্য প্রোগ্রাম ম্যানেজমেন্ট ডিসিশন মেকিং। অর্থাৎ প্রজেক্ট ইভ্যালুয়েশন হচ্ছে একটা প্রজেক্ট সম্পর্কে ওভারঅল ডেটাকে প্রোভাইড করে এবং প্রোগ্রাম ম্যানেজমেন্ট কী করে, সেই ডেটাগুলোর উপর ডিপেন্ড করে একটা ডিসিশন দেয় যে এই প্রজেক্টটার এই আউটপুট বা এই আউটপুট হওয়া উচিত বা এই ক্যাটাগরি এরকম টাইপের। ঠিক আছে, এটা হচ্ছে সামারি। তো ইফেক্টিভ প্রোগ্রাম ম্যানেজমেন্ট এনশিওর প্রজেক্ট আর অ্যালাইন উইথ ইটস বর্ডার গোল। অন দ্য আদার হ্যান্ড প্রজেক্ট ইভ্যালুয়েশন এনশিওর দে আর অ্যাচিভিং দেম। অর্থাৎ প্রোগ্রাম ম্যানেজমেন্ট কী করে, যে আমাদের প্রজেক্টটা সেটা তার যে নির্দিষ্ট গোল বা নির্দিষ্ট যেই ডেস্টিনেশন তার সাথে অ্যালাইন আছে কিনা, মানে ঠিক মতন প্রজেক্টের ডেভেলপমেন্ট হচ্ছে কিনা এটাকে সে মানে ইফেক্টিভলি এনশিওর করে। আর ইভ্যালুয়েশন হচ্ছে আমাদের যে প্রজেক্টটা সেই তার যে গোলগুলো বা তার যেই ডেস্টিনেশনটা সেটা সে অ্যাচিভ করতে পারছে কিনা এটাকে সে ইভ্যালুয়েট করে। তো এটাই হচ্ছে মেনলি আমাদের প্রোগ্রাম ম্যানেজমেন্ট অ্যান্ড প্রজেক্ট ইভ্যালুয়েশন। তো এখন দেখব অ্যাডভান্টেজ। এই প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং ইভ্যালুয়েশনের অ্যাডভান্টেজগুলো হচ্ছে ইমপ্রুভ স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট, বেটার রিসোর্স অপটিমাইজেশন, এনহ্যান্স ট্রান্সপারেন্সি, কন্টিনিউয়াস লার্নিং অ্যান্ড ইমপ্রুভমেন্ট। এগুলো হচ্ছে তার অ্যাডভান্টেজ। এখন দেবো একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে বিজনেস কেস। এ বিজনেস কেস প্রোভাইড জাস্টিফিকেশন ফর আন্ডারস্ট্যান্ডিং এ প্রজেক্ট, প্রোগ্রাম অর পোর্টফোলিও। অর্থাৎ বিজনেস কেস হচ্ছে একটা ডকুমেন্টেশন যার মাধ্যমে আমরা একটা প্রজেক্টকে আন্ডারস্ট্যান্ড করতে পারি বা জাস্টিফাই করতে পারি সেটা প্রজেক্টটা কেমন বা প্রোগ্রামটা কী বা প্রজেক্টের পোর্টফোলিওটা কেমন, সেটা হচ্ছে আমরা এই বিজনেস কেসের মাধ্যমে জানতে পারি।
তো বিজনেস কেসের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি থাকে, সেগুলো কি আসলে আমরা একটা একটা করে দেখি। তো ফার্স্টে হচ্ছে বিজনেস কেসের যে ডকুমেন্টেশন, তার মধ্যে থাকে ইন্ট্রোডাকশন অ্যান্ড ব্যাকগ্রাউন্ড অফ দ্য প্রপোজাল, অর্থাৎ প্রোভাইড কনটেক্সট অ্যাবাউট দ্য কারেন্ট সিচুয়েশন, প্রবলেম অর অপরচুনিটিস দ্যাট আর প্রজেক্ট উইল অ্যাড্রেস। অর্থাৎ একটা প্রজেক্ট বিল্ড করার আগে আমরা কোনো একটা প্রবলেমকে আইডেন্টিফাই করি, তাই না? যেমন ধরেন স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম। তো আগে কি ছিল, হয়তো আগে ছিল সব কিছু ম্যানুয়ালি করা লাগতো, কোনো অ্যাপ ছিল না, ওখানে অ্যাটেন্ডেন্স নেওয়া ঝামেলা হতো, আদার্স যে কাজগুলো সেগুলো হচ্ছে কমপ্লিট করতে প্রবলেম হতো। তো এইটা একটা প্রবলেম, এই প্রবলেমের বেস করে আমরা কী করবো, একটা স্কুল ম্যানেজমেন্ট অ্যাপ বা একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে চাই। তো এই যে আমরা একটা প্রজেক্ট বানানোর সময় একটা প্রবলেমকে আইডেন্টিফাই করি এবং কারেন্ট সিচুয়েশনকে অবজার্ভ করার মাধ্যমে আমরা সেটার থেকে একটা চিন্তা করি যে এখান থেকে কোন ওয়েতে গেলে ওই ওয়েটাকে ডিজিটালাইজ করা যায় বা আমাদের ডকুমেন্ট প্রজেক্টের আওতায় আনা যায় বা প্রজেক্টটা করা যায়। এটাই হচ্ছে ডকুমেন্টেশনের ফার্স্টে থাকে ইন্ট্রোডাকশন অ্যান্ড ব্যাকগ্রাউন্ড অফ দ্য প্রপোজাল, অর্থাৎ একটা প্রজেক্টের প্রপোজাল হচ্ছে এখানে মানে শো করা হয় যে আমরা চাচ্ছি যে এই প্রবলেম, এটার উপর বেস করে আমরা এই প্রজেক্টটা বিল্ড করতে যাচ্ছি। এটাই হচ্ছে মেন কথা, ঠিক আছে? এবার 2 নম্বর পয়েন্টটা হচ্ছে দ্য প্রপোজড প্রজেক্ট, ডেসক্রাইব দ্য প্রজেক্ট ইনক্লুডস অবজেক্টিভস, স্কোপ অ্যান্ড হাউ অ্যালাইন উইথ দ্য বিজনেস গোল। অর্থাৎ আমরা যেই প্রজেক্টটা বিল্ড করছি সেই প্রজেক্টের অবজেক্টিভসগুলো কী, সেটার স্কোপগুলো কী, সেটা বিজনেস গোলকে অ্যাচিভ করতে পারবে কি না, এই সবগুলো ক্রাইটেরিয়া হচ্ছে এই দ্য প্রপোজড প্রজেক্ট এই সেকেন্ড ধাপে হচ্ছে ডকুমেন্ট হয়ে থাকে। থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে দ্য মার্কেট, অ্যানালাইজ দ্য মার্কেট এনভায়রনমেন্ট রিলেটেড টু দ্য প্রজেক্ট। অর্থাৎ আমরা যে প্রজেক্টটা বিল্ড করতে চাচ্ছি সেটার মার্কেট ভ্যালু কেমন, আমরা যে প্রজেক্ট করতে চাচ্ছি সেটার টার্গেটের কী কী আছে, যেমন কাস্টমার টার্গেট থাকতে পারে, কম্পিটিটর থাকতে পারে, যে এই টাইপের সিমিলার টাইপের প্রজেক্ট অনেক আছে। আপনার প্রজেক্টটার মানুষ কেন ইউজ করবে? যেমন ধরেন ফুড ডেলিভারি অ্যাপ যদি চিন্তা করি, যেমন ফুড পান্ডা অনেক জনপ্রিয় একটা অ্যাপ, তাই না? আমরা সবাই কম বেশি এটার সঙ্গে পরিচিত। তো এই ফুড পান্ডা খুবই জনপ্রিয়। এখন অন্য একজন যদি সেম টাইপের একটা ফুড ডেলিভারি অ্যাপ ক্রিয়েট করে, তাহলে আপনি কেন ফুড পান্ডাকে থুয়ে ওনারটা ইউজ করবেন, তাই না? এটা হচ্ছে মেন কথা। তো নিশ্চয়ই আপনাকে ওই যে প্রজেক্টটা যে বিল্ড করবে যে ডেভেলপার, তাকে এমন কিছু এক্সট্রা ফিচার্স অ্যাড করতে হবে যার ফলে আপনার যে প্রজেক্টটা সেটার মার্কেট ভ্যালুটা ইনক্রিজ হয়। যেই ফিচার্সটা হচ্ছে ফুড পান্ডাই নাই বা আরও বেশি ইউজার ফ্রেন্ডলি কীভাবে করা যায় ওটাকে এনশিওর করতে হবে, তাহলে আপনার মার্কেটের যেই ডিমান্ড সেটাকে আপনি মিট আপ করতে পারবেন। এটাই হচ্ছে মার্কেট ভ্যালু। 4 নম্বর পয়েন্টে কী আছে, অর্গানাইজেশনাল অ্যান্ড অপারেশনাল ইনফ্রাস্ট্রাকচার, ডিটেল দ্য ইন্টারনাল ক্যাপাবিলিটি টু ডেলিভার দ্য প্রজেক্ট। অর্থাৎ আমাদের যে ইন্টারনাল ক্যাপাবিলিটি সেটাকে ডিটেল আকারে এখানে ডকুমেন্ট করা হয়। ইনক্লুডস এক্সিস্টিং রিসোর্স, টিম, টেকনোলজি অ্যান্ড প্রসেস। অর্থাৎ আমরা যে প্রজেক্টটা বিল্ড করতে চাচ্ছি সেখানে কী কী রিসোর্স ইউজ হবে, টিমের সাইজ কেমন হবে, টিমের ডিটেলস, কার কী রেসপন্সিবিলিটি থাকবে, টেকনোলজি কোন কোনগুলো ইউজ হবে, কী কী প্রসেস এখানে ফলো করা হবে, এই যে কাজগুলো এখানে হচ্ছে 4 নম্বর স্টেজে এসে ডকুমেন্টেশনের আওতায় আনা হয় বিজনেস কেসের মধ্যে। 5 নম্বর হচ্ছে দ্য বেনিফিট, লিস্ট দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড দ্য ভ্যালু অফ প্রজেক্ট উইল বিন। অর্থাৎ আমরা যে প্রজেক্টটা বিল্ড করছি তার অ্যাডভান্টেজগুলো কী কী, তার থেকে মানুষ কীভাবে বেনিফিটেড হবে, এই জিনিসগুলো হচ্ছে এই 5 নম্বর পয়েন্টে বিজনেস কেসের মধ্যে ডকুমেন্টেশনের আওতায় আনা হয়। 6 নম্বর পয়েন্ট হচ্ছে আউটলাইন ইমপ্লিমেন্টেশন প্ল্যান, অর্থাৎ প্রোভাইড এ হাই লেভেল টাইমলাইন অ্যান্ড কি মাইলস্টোন। অর্থাৎ একটা নির্দিষ্ট ফিক্সড টাইমলাইনকে আমাদের প্রথমে ফিক্সড করতে হবে যে 6 মাস, 8 মাস বা 1 বছরের মধ্যে আমরা এই প্রজেক্টটাকে বিল্ড করব, এবং সেটা একটা মাইলস্টোন থাকতে হবে যে এই সময়ের মধ্যে আমরা এই গোলটা অ্যাচিভ করব। এটাই হচ্ছে 6 নম্বর যেই স্টেজ বিজনেস কেসে সেখানে ইনক্লুড করা হয়। এবার 7 নম্বর যেইটা সেটা হচ্ছে কস্ট, ডিটেল অল প্রজেক্ট কস্ট, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, অপারেশনাল কস্ট এক্সেট্রা। অর্থাৎ একটা প্রজেক্টকে বিল্ড করার জন্য কী কী টাইপের কস্ট হতে পারে সেটারও একটা লিস্ট কিন্তু আমাদের বিজনেস কেসের মধ্যে থাকে।
8 নাম্বারটা হচ্ছে দ্য ফাইন্যান্সিয়াল কেস presents the financial justification for the project includes ROI, NPV, payback period, etc. অর্থাৎ আমরা যে প্রজেক্টটা বিল্ড করছি সেটার জন্য প্রজেক্টের যে ফাইন্যান্সিয়াল কেসগুলো যেমন ROI অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্ট, NPV অর্থাৎ নেট প্রেজেন্ট ভ্যালু, পেব্যাক পিরিয়ড, এগুলো হচ্ছে আমরা দেখব এই চ্যাপ্টারেই আমাদের আছে ম্যাথ আমরা দেখব। তারপর তো জেনে রাখেন যে একটা প্রজেক্টের জন্য এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যে তার রিটার্ন অন ইনভেস্টমেন্ট কেমন হবে, নেট প্রেজেন্ট ভ্যালু কেমন হবে, পেব্যাক পিরিয়ড কেমন হবে, এটা কিন্তু ডকুমেন্টেশন করা হয়। এরপর হচ্ছে রিস্ক, আইডেন্টিফাই পটেনশিয়াল রিস্ক অ্যান্ড চ্যালেঞ্জেস, অর্থাৎ একটা প্রজেক্টকে বিল্ড করার আগেই আমাদের সেখান থেকে কী কী টাইপের রিস্ক অ্যারাইজ হতে পারে বা কী কী টাইপের চ্যালেঞ্জেস আমরা ফেস করতে পারি সেগুলোকেও কিন্তু ডকুমেন্টেশন করা হয়। আর লাস্ট যেই ইয়েটা 10 নম্বর স্টেজ সেটা হচ্ছে ম্যানেজমেন্ট প্ল্যান, অর্থাৎ এখানে কি করা হয় explain how the project will be covered, roles, reporting, quality assurance and controlled, অর্থাৎ এই যে লাস্ট যে স্টেজটা সেখানে কি করা হয় যে প্রজেক্টটা কীভাবে ওভারঅল কভার করতে পারবে, কার কী রোল বা রেসপন্সিবিলিটি সেটা কীভাবে কভার করবে, প্রজেক্টের একটা রিপোর্ট থাকতে হয়, সেই রিপোর্টটা কীভাবে করা হবে, প্রজেক্টের কোয়ালিটি কীভাবে এনশিওর করা হবে বা কোয়ালিটি অ্যাসুরেন্স কীভাবে মিট আপ করা হবে, প্রজেক্ট কীভাবে কন্ট্রোল করা হবে, এই যে বিষয়গুলো এগুলো হচ্ছে লাস্ট স্টেজ অর্থাৎ ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে ডকুমেন্টেশনের আওতায় আনা হয়। তো এই 10টা স্টেপেই হচ্ছে মেনলি আমাদের বিজনেস কেসের মধ্যে ডকুমেন্টেশন আকারে থাকে। তো আশা করি আপনারা বিজনেস কেসটা বুঝতে পারছেন। তো এখন দেখব যে প্রোগ্রাম ম্যানেজার ভার্সেস প্রজেক্ট ম্যানেজার। তো প্রোগ্রাম ম্যানেজার এবং প্রজেক্ট ম্যানেজারের ডিফারেন্সগুলো হচ্ছে প্রোগ্রাম ম্যানেজার ওভারসিজ মাল্টিপল প্রজেক্ট টু অ্যাচিভ স্ট্র্যাটেজিক বিজনেস বেনিফিট, অর্থাৎ একজন প্রোগ্রাম ম্যানেজার মাল্টিপল প্রজেক্টের জন্য তাদের যে বিজনেস স্ট্র্যাটেজি সেটা থেকে কীভাবে বেনিফিট পাওয়া যায় সেটাকে সে লক্ষ্য করে বা সেটাকে সে ফলো আপ করে। আর প্রজেক্ট ম্যানেজার কী করে, এ প্রজেক্ট ম্যানেজার ম্যানেজেস এ সিঙ্গেল প্রজেক্ট উইথ ডিফাইন্ড অবজেক্টিভস অ্যান্ড ডেলিভারেবলস, অর্থাৎ একজন প্রজেক্ট ম্যানেজার কী করে, সে হচ্ছে একটা সিঙ্গেল প্রজেক্ট নিয়ে কাজ করে এবং আগের থেকেই যে প্রজেক্টের অবজেক্টিভসগুলো দেওয়া হয় বা প্রজেক্টের জন্য সে যে ডেলিভারেবলগুলো আমাদের এক্সপেক্ট করি সেগুলো যাতে ঠিকঠাকভাবে আমরা আউটপুট হিসেবে পাই বা প্রজেক্টের অবজেক্টিভ যাতে ফুলফিল হয় সেটার দিকে প্রজেক্ট ম্যানেজার খেয়াল করে এবং সে সিঙ্গেল প্রজেক্ট নিয়ে কাজ করে, অ্যাট এ টাইম একটা প্রজেক্ট নিয়ে সে কাজ করে, যে একটা প্রজেক্ট শুরু হয়েছে ওটা শেষ হওয়া পর্যন্ত বাকি সব দেখাশোনার দায়িত্ব এই প্রজেক্ট ম্যানেজারের। এটা হচ্ছে একটা ডিফারেন্স। এবার হচ্ছে 2 নম্বর ডিফারেন্সটা হচ্ছে প্রোগ্রাম ম্যানেজার focus on overall program success, benefit and alignment with the organizational strategies, অর্থাৎ প্রোগ্রাম ম্যানেজার কী করে, ফোকাস করে প্রোগ্রামের সাকসেস, বেনিফিট এবং অ্যালাইনমেন্টগুলো কীভাবে রাখা যায়, যে অর্গানাইজেশনাল যে স্ট্র্যাটেজি সেটাকে মেনটেন করা যায় সেটার উপর সে ফোকাস করে। অন্যদিকে প্রজেক্ট ম্যানেজার কী করে, প্রজেক্ট ম্যানেজার ফোকাস অন দ্য ডেলিভারিং দ্য প্রজেক্ট স্পেসিফিক আউটপুট অন টাইম, বাজেট অ্যান্ড স্কোপ, অর্থাৎ প্রজেক্ট ম্যানেজার হচ্ছে ফোকাস করে যে প্রজেক্টটাকে কীভাবে নির্দিষ্ট আউটপুট দেওয়া যায় এবং নির্দিষ্ট টাইমের মধ্যে এবং নির্দিষ্ট বাজেটের মধ্যে এবং তার যে স্কোপগুলো সেগুলো যাতে ফুলফিল হয়। আর প্রোগ্রাম ম্যানেজার কী করে, একটা প্রোগ্রামকে কীভাবে সাকসেসফুল করা যায়, সেখান থেকে কীভাবে বেনিফিটকে বের করে নিয়ে আসা যায়, প্রজেক্টে কীভাবে অ্যালাইন রাখা যায়, এই কাজগুলো হচ্ছে প্রোগ্রাম ম্যানেজার করে থাকে। আশা করি আপনারা প্রোগ্রাম ম্যানেজার এবং প্রজেক্ট ম্যানেজারের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছেন। তো প্রোগ্রাম ম্যানেজার হচ্ছে অ্যাট এ টাইম মাল্টিপল প্রজেক্ট নিয়ে কাজ করতে পারে, প্রোগ্রাম ম্যানেজার একটা সিঙ্গেল প্রজেক্ট নিয়ে কাজ করে। প্রোগ্রাম ম্যানেজারের ফোকাস থাকে যে বিজনেস যে স্ট্র্যাটেজি সেটাকে থেকে কীভাবে বেনিফিট পাওয়া যায় সেটার খেয়াল রাখা, আর প্রজেক্ট ম্যানেজার হচ্ছে আমাদের যে প্রজেক্টের অবজেক্টিভ এবং যে ডেলিভারেবল সেগুলো যাতে ফুলফিল হয় সেটার উপর সে খেয়াল রাখে। প্রোগ্রাম ম্যানেজার ফোকাস করে হচ্ছে ওভারঅল প্রোগ্রামের সাকসেস, বেনিফিট এবং অ্যালাইনমেন্টের উপর, আর প্রজেক্ট ম্যানেজার ফোকাস করে হচ্ছে আমাদের প্রজেক্টটা যাতে টাইম মতন ডেলিভারি করা যায়, নির্দিষ্ট বাজেট যাতে ক্রস করে না যায়, স্কোপগুলো যাতে হচ্ছে ফুলফিল হয়, এইগুলো হচ্ছে প্রজেক্ট ম্যানেজার হ্যান্ডেল করে থাকে। তো এখন দেখব প্রজেক্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট। তো প্রজেক্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট ইজ এ কালেকশন অফ প্রজেক্টস, প্রোগ্রামস অ্যান্ড আদার ওয়ার্কস দ্যাট আর ম্যানেজ টুগেদার টু অ্যাচিভ স্ট্র্যাটেজিক গোল, অর্থাৎ একটা প্রজেক্ট পোর্টফোলিও হচ্ছে একটা প্রজেক্টের ওভারঅল কালেকশন বা প্রোগ্রামের কালেকশন বা অন্যান্য যে কাজগুলো করা হয় একটা প্রজেক্ট বিল্ড করার সময় তার একটা কালেকশন, যেটার মাধ্যমে আমরা কীভাবে একটা স্ট্র্যাটেজিক গোলকে অ্যাচিভ করতে পারি সেটা কিন্তু ওই পোর্টফোলিওর মাধ্যমে আমরা বুঝতে পারি।
দ্য প্রজেক্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট বা এটাকে আমরা সংক্ষেপে PPM বলি, is a strategic approach to managing a collection of projects or project portfolio within a organization to achieve its overall goal. অর্থাৎ একটু যেটা বললাম যে প্রজেক্ট পোর্টফোলিও ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা এক বা একাধিক প্রজেক্টকে কীভাবে তার নির্দিষ্ট গোল অ্যাচিভ করাতে পারি সেটা হচ্ছে একটা পোর্টফোলিও আকারে পাই। A single word, PPM is a centralized approach to managing multiple projects at once. অর্থাৎ যদি সহজ এক কথায় বলতে চাই সেক্ষেত্রে হচ্ছে এই PPM অর্থাৎ প্রজেক্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট হচ্ছে এমন একটা সেন্ট্রালাইজ অ্যাপ্রোচ যার মাধ্যমে মাল্টিপল প্রজেক্টকে আমরা অ্যাট এ গ্লান্স বা অ্যাট এ টাইম সেখানে ম্যানেজ করতে পারি। তো এখন দেখব বেনিফিটস অফ PPM অর্থাৎ আমাদের যে প্রজেক্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট তার বেনিফিটগুলো হচ্ছে ইমপ্রুভ স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট, ইনহ্যান্স রিসোর্স অ্যালোকেশন, বেটার রিস্ক ম্যানেজমেন্ট, ইমপ্রুভমেন্ট ডিসিশন মেকিং, ইনক্রিজ ট্রান্সপারেন্সি অ্যান্ড ভিজিবিলিটি, এগুলো হচ্ছে তার বেনিফিট। আর লিমিটেশনসগুলো হচ্ছে কমপ্লেক্সিটি বেড়ে যায়, কারণ একাধিক প্রজেক্ট যখন এক জায়গায় হচ্ছে ম্যানেজ করা লাগে তখন সেক্ষেত্রে কমপ্লেক্সিটি একটা ইস্যু ক্রিয়েট হয়। ডেটা কালেকশন অ্যান্ড অ্যানালাইজ একটু কমপ্লেক্স হয়ে যায়, ল্যাক অফ সাপোর্ট হয়, ল্যাক অফ ট্রেনিং, ল্যাক অফ ফ্লেক্সিবিলিটি হয়ে যায়, এগুলো হচ্ছে তার লিমিটেশনস। তো এখন আমরা দেখব কস্ট বেনিফিট অ্যানালাইসিস। তো কস্ট বেনিফিট অ্যানালাইসিসটা কি? The cost benefit analysis is a systematic process used to evaluate the financial feasibility of a project or decision by comparing the total expected cost with the total expected benefit. অর্থাৎ এই কস্ট বেনিফিট অ্যানালাইসিসটা হচ্ছে একটা সিস্টেমের বা একটা প্রসেসের ওভারঅল একটা ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটি বলা যায়, যার মাধ্যমে কী কম্পেয়ার করা হয় আমাদের যে টোটাল এক্সপেক্টেড কস্ট এবং যে টোটাল এক্সপেক্টেড বেনিফিট, এই কস্ট আর বেনিফিটটা অ্যানালাইজ করা হয় যে কতটুকু কস্ট খরচ করার ফলে আমরা কতটুকু বেনিফিটেড হচ্ছি, এটাই হচ্ছে মেনলি কস্ট বেনিফিট অ্যানালাইসিস। তো পারপাস অফ কস্ট বেনিফিট অ্যানালাইসিসটা হচ্ছে টু ডিটারমাইন ইফ দ্য প্রজেক্ট ইজ ইকোনমিক্যাল ভায়াবল, অর্থাৎ একটা প্রজেক্ট ইকোনমিক্যালি ভায়াবল কিনা সেটাকে হচ্ছে অ্যানালাইজ করা হয় বা ডিটারমাইন করা হয়। টু কম্পেয়ার অল্টারনেট অ্যান্ড চুজ দ্য মোস্ট বেনিফিশিয়াল ওয়ান, অর্থাৎ আমরা একাধিকভাবে কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে থাকি, যার মাধ্যমে আমরা কী করতে পারি, আমরা অল্টারনেট কিছু অপশন পাই, যার মাধ্যমে আমরা খুব ইজিলি একাধিক অপশন থেকে সবচেয়ে বেশি বেনিফিট যেটা থেকে পাবো সেটাকে চুজ করতে পারি। এটাই হচ্ছে কস্ট বেনিফিট অ্যানালাইসিসের একটা অ্যাডভান্টেজ। তো এখন দেখব ক্যাশ ফ্লো ফরকাস্টিং। ক্যাশ ফ্লো ফরকাস্টিং ইজ এ প্রসেস অফ এস্টিমেটিং দ্য ইনফ্লো অ্যান্ড আউটফ্লো অফ ক্যাশ ওভার আ স্পেসিফিক পিরিয়ড, অর্থাৎ একটা স্পেসিফিক পিরিয়ডের মধ্যে ক্যাশ কীভাবে ইনফ্লো হচ্ছে বা কীভাবে আউটফ্লো হচ্ছে বা ইনকাম কেমন হচ্ছে বা খরচ কেমন হচ্ছে সেটার একটা ফরকাস্টিং, ক্যাশ ফ্লো ফরকাস্টিং। তো এটা মেনলি আমাদের পিরিয়ড ওয়াইজ হয়ে থাকে, যেমন উইকলি, মান্থলি, ইয়ারলি এরকম। তো এই ক্যাশ ফ্লো ফরকাস্টিং মেনলি তিন ধরনের, একটা হচ্ছে শর্ট টার্ম, লং টার্ম অ্যান্ড মিড টার্ম। ঠিক আছে, তো দেখেন এখানে কিছু গ্রাফ আছে, এই পোর্শনটুকু হচ্ছে ইনকাম পোর্শন, এটুকু হচ্ছে এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার মানে হচ্ছে খরচ বা ব্যয়। ঠিক আছে, তো দেখেন ইনকামও যতটুকু খরচও ততটুকু। এখানে কী হয়েছে, প্রথমে হচ্ছে খরচ করা হয়েছে, দেন সেখান থেকে খরচের থেকে বেশি ইনকাম করা গেছে। এখানে দেখেন কী হয়েছে, যতটুকু খরচ হয় তার থেকে আরও 3 গুণ বা আরও 5 গুণ বেশি ইনকাম কিন্তু হয়েছে। তাহলে দেখেন এই তিনটা গ্রাফের মধ্যে এটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কারণ আমরা কী চাই যে আমরা যতটা সম্ভব কম ইনভেস্টমেন্টে একটা লার্জ প্রফিট পেতে চাই, যেটাই হচ্ছে এই ক্যাশ ফ্লো ফরকাস্টিং আমাদেরকে দিয়ে থাকে। সেটা দিয়ে থাকে মান্থলি দেয়, উইকলি দেয় বা ইয়ারলি দেয়। এখন দেখব নেট প্রফিট। নেট প্রফিটটা কি? নেট প্রফিট অর নেট ইনকাম ইজ দ্য অ্যামাউন্ট অফ মানি এ বিজনেস আর্ন আফটার অল এক্সপেন্সেস হ্যাভ বিন এলিমিনেটেড ফ্রম দ্য টোটাল রেভিনিউ, অর্থাৎ টোটাল যে রেভিনিউ তার থেকে টোটাল যেই এক্সপেন্সেসগুলো আছে সেগুলোকে মাইনাস করার পরে আমরা যেটা পাই সেটাই হচ্ছে নেট প্রফিট। ইট রিপ্রেজেন্ট দ্য কোম্পানিজ রিয়েল প্রফিট, অর্থাৎ একটা কোম্পানির রিয়েল প্রফিটকে এই নেট প্রফিটের মাধ্যমে আমরা ইভালুয়েট করতে পারি। যেমন ধরেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ইনিশিয়ালি আমাদের রেভিনিউ কত ছিল 1 লাখ, তাই না? আর বাকি 5 বছরে দেখেন আমাদের এই এক্সপেন্সগুলো হয়েছে, মানে এই খরচগুলো হয়েছে। তো এই খরচগুলো যদি আমরা যোগ করে এই যে টোটাল যে রেভিনিউ ছিল ইনিশিয়ালি সেটা থেকে মাইনাস করলে আমাদের নেট প্রফিট কত আসছে? 50,000। এই যে এটা সূত্র, সাম অফ অল এক্সপেন্ডিচার, অর্থাৎ
প্রতিটা খরচের বা ব্যয়ের হচ্ছে যোগফল থেকে যদি আমরা ইনিশিয়াল ইনভেস্টমেন্টকে মাইনাস করি সেক্ষেত্রে আমরা সেখান থেকে নেট প্রফিট পেয়ে যাব, এখানে যেমনটা হয়েছে। তো এখন দেখব পে ব্যাক পিরিয়ড। দ্য পে ব্যাক পিরিয়ড ইজ দ্য অ্যামাউন্ট অফ দ্য টাইম ইট টেক্স ফর এ ইনভেস্টমেন্ট টু রিকভার ইটস ইনিশিয়াল কস্ট থ্রু ক্যাশ ফ্লো। অথবা আমরা যখন একটা ইনিশিয়াল অবস্থায় একটা ইনভেস্টমেন্টকে নিই সেখান থেকে কীভাবে আমরা প্রফিট পেতে পারি বা কতদিন সময় লাগবে সে প্রফিটটাকে আমাদের গেইন করতে, সেটাই হচ্ছে মেনলি পে ব্যাক পিরিয়ড। এটার ফর্মুলা হচ্ছে পে ব্যাক পিরিয়ড ইজ ইকাল টু ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ডিভাইড বাই অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো। অর্থাৎ ইনিশিয়াল যে ইনভেস্টমেন্ট সেখান থেকে যদি আমরা অ্যানুয়াল ক্যাশ ইনফ্লোকে ডিভাইড করি সেক্ষেত্রে আমরা পে ব্যাক পিরিয়ডকে পেয়ে যাব। যেমন ধরেন এখানে একটা এক্সাম্পল, ছোট্ট একটা এক্সাম্পল দেওয়া আছে যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে দেওয়া আছে 20,000 আর অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো দেওয়া আছে 5,000। তাহলে পে ব্যাক পিরিয়ড কত হবে? ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বাই অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো, এই যে এই সূত্রটা, ইনিশিয়াল হচ্ছে 20,000 আর অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো হচ্ছে 5,000, ভাগ করলে আমরা পাচ্ছি 4 বছর। অর্থাৎ আমাদের যদি ইনিশিয়াল ইনভেস্টমেন্ট এটা থাকে এবং অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো যদি এটা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা পে ব্যাক পিরিয়ড অর্থাৎ এই যে প্রজেক্টটা ইনিশিয়াল যে ইনভেস্টমেন্ট করছে সেখান থেকে প্রফিট পেতে আমাদের 4 বছর সময় লাগবে। এটাই হচ্ছে পে ব্যাক পিরিয়ড। তো পে ব্যাক পিরিয়ডের আরেকটা এক্সাম্পল আমরা দেখব একটু পরে, তবে এটা এক্সাম্পলটা দেখার আগে আমরা আরেকটা টপিকস নিয়ে একটু আলোচনা করে তারপর একটা এক্সাম্পল দেখব। এখন দেখব রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা ROI। দেখেন আমরা কিন্তু বিজনেস ক্ষেত্রে একটুকে পড়ে আসলাম না যে সেখানে হচ্ছে ROI, তারপরে পে ব্যাক পিরিয়ড, NPV এগুলো হচ্ছে লিস্ট করা হয়। তো আমরা এখন এগুলোই দেখছি যেটা কীভাবে করা যায়। তো রিটার্ন অন ইনভেস্টমেন্টটা কি? দেখেন নামের মধ্যেই আসছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, অর্থাৎ আমরা যে ইনভেস্টমেন্ট করছি সেখান থেকে কখন একটা রিটার্ন পাবো, অর্থাৎ একটা প্রফিট পাবো। নামের মধ্যেই কিন্তু জিনিসটা লুকাই আছে, তাই না? এটাকে আমরা সংক্ষেপে বলি ROI। রিটার্ন on investment is a financial performance matrix used to measure the profitability of a investment। অর্থাৎ এই ROI-টা হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল পারফরমেন্স ম্যাট্রিক্স যার মাধ্যমে আমরা মেজার করতে পারি যে আমাদের যে ইনভেস্টমেন্টটা সেখান থেকে আমরা কতটুকু প্রফিট গেইন করতে পারি বা তার প্রফিটেবিলিটিটা কেমন হতে পারে। তো আমাদের ROI-এর যেই ফর্মুলা সেটা হচ্ছে অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিট ডিভাইডেড বাই টোটাল ইনভেস্টমেন্ট ইন্টু 100। আমাদের পার্সেন্টেজ আকারে ROI-কে ইভ্যালুয়েট করতে হয়, সেজন্য হচ্ছে 100 দিয়ে গুণ করা হয়েছে। তো এই সূত্রগুলো একটু মুখস্থ করে নেবেন, তাহলে আপনাদের ম্যাথে আর কোনো প্রবলেম হবে না আশা করছি। তো দেখেন একটু আগে যেটা বলছিলাম যে আমরা একটা পে ব্যাক পিরিয়ড এবং এই যে ROI এটার একটা এক্সাম্পল দেখব। আমাদের এখানে এক্সাম্পল দেওয়া আছে। এখানে হচ্ছে ইনিশিয়াল অবস্থায় 3টা প্রজেক্টের জন্য তাদের ইনভেস্টমেন্ট দেওয়া আছে। প্রজেক্ট 1, 2, 3 তিনটার জন্যই দেওয়া আছে। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল 1 লাখ করে, ঠিক আছে ইনিশিয়ালি। দেন প্রজেক্টগুলোর ডিউরেশন ছিল 5 বছরের। 5 বছরের প্রজেক্ট 1-এর হচ্ছে এটা দেওয়া আছে, প্রজেক্ট 2-র জন্য 5 বছর হচ্ছে এই খরচগুলো দেওয়া আছে এবং এইগুলো দেওয়া আছে প্রজেক্ট 3-এর জন্য। এটা হচ্ছে কোশ্চেনে দেওয়া আছে টেবিল, ঠিক আছে। অ্যান্ড এখান থেকে বলা হয়েছে কি ফাইন্ড দ্য এখানে ROI হবে, RIODC, এখানে ROI রিটার্ন অন ইনভেস্টমেন্ট কেটে লিখি, আচ্ছা ROI which project is the most worthwhile for investment। অর্থাৎ এই যে 3টা প্রজেক্ট আমাদের প্রথমে ROI ডিফাইন করতে হবে বা ফাইন্ড করতে হবে, করার পরে সেখান থেকে বলতে হবে যে কোনটা সবচেয়ে বেশি কার্যকর। এটা হচ্ছে 2 নাম্বার কোশ্চেন। আর 3 নাম্বার কী বলা হয়েছে ফাইন্ড দ্য পে ব্যাক পিরিয়ড ফর প্রজেক্ট 3। এই যে প্রজেক্ট 3-এর যেই ক্যাপিটাল ইনভেস্টমেন্ট সেখান থেকে যে আমাদের যে এক্সপেন্ডিচারগুলো বা এক্সপেন্সেসগুলো আছে সেগুলোকে থেকে আমাদেরকে বের করতে বলা হয়েছে, তাদের পে ব্যাক পিরিয়ডটা কত হবে। তা আসেন আমরা এখন এই এক্সাম্পলটা সলভ করি। তো ফার্স্টে হচ্ছে প্রজেক্ট 1-এর জন্য ক্যালকুলেশন করব। প্রজেক্ট 1-এ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত ছিল, মানে ইয়ার 0-তে এই যে 1 লাখ, তাই না? ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল। এখন এখান থেকে আমরা নেট প্রফিট বের করব। নেট প্রফিট কীভাবে বের করব? আমাদের যে টোটাল এক্সপেন্সেসগুলো আছে তার থেকে আমরা যদি ইনিশিয়াল ইনভেস্টমেন্টকে মাইনাস করি সেক্ষেত্রে আমরা নেট প্রফিট পেয়ে যাব। এটা আমরা একটু আগে সূত্র দেখে আসলাম নেট প্রফিটের মধ্যে, তাই না? এই যে সাম অফ অল এক্সপেন্ডিচার মাইনাস ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, এটাই এখন করছি। তো দেখেন আমাদের প্রজেক্ট 1-এর জন্য আমাদের এটা তো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, বাকিগুলো হচ্ছে আমাদের এক্সপেন্ডিচার বা এক্সপেন্সেস বা খরচ।
তাহলে এগুলো আমরা সব যোগ করব, 10,000 10,000 10,000 20,000, এখানে হচ্ছে 1 লাখ, এগুলো সব যোগ করব। ঠিক আছে, যোগ করার পরে কী মাইনাস করব? মাইনাস করব হচ্ছে আমাদের ইনিশিয়াল যে ইনভেস্টমেন্ট প্রজেক্ট 1-এর জন্য সেটাকে মাইনাস করব। তো এটাকে এখন আমরা মাইনাস যদি করি সেক্ষেত্রে আমাদের আসছে নেট প্রফিট 50,000। ঠিক আছে, নেট প্রফিট পেয়ে গেলাম। তাহলে এখন আমরা এখান থেকে অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিটকে ক্যালকুলেট করতে পারবো, কারণ আমাদের বলছিল কি ফার্স্টে ROI ইভ্যালুয়েট করতে। তো ROI হচ্ছে করতে গেলে আমাদের কী হবে? অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিটকে ডিটারমাইন করতে হবে, কারণ আমরা কি পাইছি? নেট প্রফিট পাইছি, বাট অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিট তো পাইনি, তাই না? তো অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিটের সূত্রটা কি? নেট প্রফিট ডিভাইডেড বাই প্রজেক্ট ডিউরেশন। তাই নেট প্রফিট আমরা একটাকে বের করলাম 50,000। আর প্রজেক্ট 1-এর জন্য দেখেন আমাদের ডিউরেশন কত ছিল? 5 বছর, তাই না? এই যে 1 থেকে 5 বছর। তাহলে 50,000 ডিভাইডেড বাই প্রজেক্ট ডিউরেশন হচ্ছে 5 বছরের ছিল, সেই জন্য আমরা পাচ্ছি অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিট হচ্ছে 10,000। তাহলে এখন আমরা অ্যানুয়াল প্রফিট পেয়ে গেছি অ্যাভারেজটা। তাহলে এখন আমরা ROI এই মানটা জাস্ট বসাই দেবো। টোটাল ইনভেস্টমেন্ট আমরা জানি 1 লাখ ছিল, এই যে ইনিশিয়ালি যেটা থাকে সেটাই টোটাল ইনভেস্টমেন্ট বা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট যেটা। তাহলে দেখেন অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিট ডিভাইড বাই টোটাল ইনভেস্টমেন্ট ইন্টু 100, এটা হচ্ছে আমাদের সেই ফর্মুলা ROI এর, তাই না? তাহলে আমরা পেয়ে গেছি কত? 10,000। 10,000 টোটাল ইনভেস্টমেন্ট কত ছিল? 1 লাখ। তাই ডিভাইড করার পরে 100 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 10%। আমরা বলছিলাম যে ROI-কে সবসময় পার্সেন্টেজ আকারে শো করতে হয়। এটা গেল প্রজেক্ট 1-এর জন্য। সিমিলার ওয়েতে এখন আমরা দেখব প্রজেক্ট 2-র জন্য। প্রজেক্ট 2-র জন্য সেমভাবে ইনিশিয়াল ক্যাপিটাল কী ছিল বা ইনভেস্টমেন্ট কত ছিল? 1 লাখ। এই যে 1 লাখ আমরা এটাকে লিখে নিচ্ছি। এখন হচ্ছে কী করতে হবে? আমাদের নেট প্রফিট বের করতে হবে, তাই না? নেট প্রফিট কীভাবে বের করতে হবে? নেট প্রফিট বের করার জন্য আমাদের সবগুলো কস্ট অর্থাৎ মানে খরচ এগুলোকে যোগ করব, দেন ক্যাপিটাল যে ইনভেস্টমেন্ট সেটা থেকে মাইনাস করব। তো এটাই হচ্ছে এখান থেকে করা হয়েছে, সবগুলো এক্সপেন্সেসকে হচ্ছে এখানে দেওয়া হয়েছে এবং ইনিশিয়াল যে ইনভেস্টমেন্ট সেটা থেকে মাইনাস করার পরে আমরা পাচ্ছি 10,000। ঠিক আছে, এখান থেকে এখন আমরা অ্যানুয়াল অ্যাভারেজ প্রফিটটা বের করতে পারি, নেট প্রফিট বাই প্রজেক্ট ডিউরেশন। তাই নেট প্রফিট আমরা পাইছি কত? 10,000। আর প্রজেক্ট ডিউরেশন কত? এখানে দেখেন আমাদের 3টার প্রজেক্টের ডিউরেশনই হচ্ছে 5 বছর, তাই না? তাহলে এখানে হচ্ছে ডিভাইড বাই 5, তাই এটা ডিভাইড করলে আমরা পাচ্ছি 20,000। তাহলে এখান থেকে আমরা এখন কি করতে পারি? ROI ক্যালকুলেট করতে পারি। তাহলে অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিট আমরা পেয়ে গেলাম, আর ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আমরা জানি হচ্ছে 1 লাখ ইন্টু 100, তাই না? তাহলে অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিট হচ্ছে 20,000 আর টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে 1 লাখ ইন্টু 100 করলে আমরা পাচ্ছি 20%। তাহলে প্রজেক্ট 1-এর জন্য আমরা পাইছিলাম কত? ROI 10%। প্রজেক্ট 2-র জন্য কত পেলাম? 20%। এখন দেখব প্রজেক্ট 3-র জন্য। তো সিমিলার ওয়েতে আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল কত? 1 লাখ, তাই না? এই যে 1 লাখ। এখন আমরা কী করবো? নেট প্রফিট ক্যালকুলেট করব। নেট প্রফিটের জন্য আমাদের কী করতে হবে? সবগুলো খরচকে যোগ করে ইনিশিয়াল যেই ইনভেস্টমেন্ট সেটা থেকে মাইনাস করতে হবে। তাহলে প্রজেক্ট 3 এটা তো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, বাকি যেগুলো আছে এই যে এগুলোকে আমরা কী করব? এগুলোকে এখন আমরা যোগ করব, করে এই যে আমাদের ইনিশিয়াল যে ইনভেস্টমেন্ট সেটা থেকে মাইনাস করব। তাহলে আমরা নেট প্রফিটকে কিন্তু পেয়ে যাব, তাই না? এই সবগুলো যোগ করলাম, করে আমাদের যে ইনিশিয়াল যে ইনভেস্টমেন্ট সেটাকে মাইনাস করলে আমরা পাচ্ছি 50,000। এবার হচ্ছে এখান থেকে কী করবো? অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিট বের করবো, নেট প্রফিট বাই প্রজেক্ট ডিউরেশন। নেট প্রফিট পাইছি 50,000, আর প্রজেক্ট ডিউরেশন তো বললাম একটু আগে যে 3টা প্রজেক্টের ডিউরেশনই হচ্ছে আমাদের এখানে 5 বছর, এই যে 5 বছর। তাহলে এখানে 5টা ডিভাইড করলাম, পাচ্ছি 10,000। তাহলে ROI কী হবে? অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিট বাই টোটাল ইনভেস্টমেন্ট ইন্টু 100। তাহলে অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিট পাইছি কত? 10,000, আর টোটাল ইনভেস্টমেন্ট কত ছিল? 1 লাখ ইন্টু 100, তাই না? তাহলে এখানে পাচ্ছি 10%। এখন দেখেন আমাদের কোশ্চেনে কী বলা ছিল? ফাইন্ড করতে বলছিল ROI। আমাদের কিন্তু প্রথম কোশ্চেনটার অ্যান্সার করা হয়ে গেছে। তিনটার প্রজেক্টের জন্য আমরা ROI ক্যালকুলেট করে ফেলছি। এখন কি বলছে? উইচ প্রজেক্ট ইজ দ্য মোস্ট ওর্থওয়েল ফর ইনভেস্টমেন্ট, অর্থাৎ কোন প্রজেক্টটা সবচেয়ে ভালো হবে যদি আমরা ইনভেস্টমেন্ট করতে চাই সেক্ষেত্রে। তো দেখেন প্রজেক্ট 1-এ আমরা পাইছি কত? ROI এর মান 10%, 2-তে 20%, 3-তে আবার 10% পাইছি ROI এর মানগুলো। তাহলে প্রজেক্ট 2 হ্যাজ দ্য হাইয়েস্ট ROI 20%, সো প্রজেক্ট 2 ইজ দ্য মোস্ট ওর্থওয়েল ফর ইনভেস্টমেন্ট। যেটার ROIটা সবচেয়ে বেশি থাকবে পার্সেন্টেজ, সেটাকে আমরা
সিলেক্ট করব, যার ফলে আমাদের ইনভেস্টমেন্টটা ওখানে অর্থিত হবে। আর 3 নাম্বার কোশ্চেনে আমাদের কী বলা হয়েছিল, ফাইন্ড দ্য পে ব্যাক পিরিয়ড ফর প্রজেক্ট 3। কারণ প্রজেক্ট 3-র জন্য আমাদের কী বলা হয়েছিল, পে ব্যাক পিরিয়ডকে ক্যালকুলেট করতে, তাই না? তো দেখেন পে ব্যাক পিরিয়ড করার সময় আমাদের কী করতে হবে, সবগুলো ইয়ারের যে খরচগুলো সেগুলোকে যোগ করতে হবে। যোগ করে দেখতে হবে আমাদের যে টোটাল ইনভেস্টমেন্ট ছিল সেটারকে ওভারল্যাপ করে কি না। যেমন দেখেন ফার্স্ট ইয়ারে এই যে ইয়ার 1 প্রজেক্ট 3-তে কত ছিল 30,000, তাই না? এই যে 30,000। ইয়ার 2-তে কি, ইয়ার 2-তে হচ্ছে এখানেও এই যে ইয়ার 2 এখানে হচ্ছে 30,000। তাহলে 30,000 প্লাস 30,000 কত হচ্ছে 60,000। আমাদের কিন্তু ইনভেস্টমেন্ট 1 লাখ, তাই না? আবার দেখবে আমার ইয়ার 3-তে, ইয়ার 3-তে কত, এখানেও 30,000। তাহলে আবার 30,000, 30, 30, 30, তাহলে এখানে কত হচ্ছে 90,000। আমরা কিন্তু ইয়েটা মানে টোটাল ইনভেস্টমেন্টকে পার করে যায়নি, তাই না? তাহলে ইয়ার 4-এ আবার কী করতে পারছি, আমরা দেখতে পাচ্ছি ইয়ার 4-এর কস্ট হচ্ছে 30,000, মানে সবগুলোই হচ্ছে 30,000 দেওয়া আছে এখানে। তাহলে 30, 30, 60, 90, এখানে হচ্ছে 30, 120। দেখেন 100 মানে 1,20,000, তাই না? 1,20,000 কিন্তু 1 লাখের তুলনায় বড়। তাহলে আমাদের থার্ড যে ইয়ার সেখানে আমরা আমাদের যে পে ব্যাক পিরিয়ড সেটাকে পেয়ে যাব। এখন সেটা কীভাবে পেতে পারি, সেটা হচ্ছে আমাদের যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট সেটা থেকে প্রিভিয়াস যে ইনফ্লো সেটাকে যদি মাইনাস করি, সেক্ষেত্রে আমরা পেয়ে যাব যে আমাদের কত টাকা এখান থেকে কম আছে। তাহলে দেখেন আমরা থার্ড ইয়ার যদি চিন্তা করি, আমাদের ইনভেস্টমেন্ট কত 1 লাখ, আর এখানে কত পাইছি 90,000, কারণ এখানে তো আমাদের 1 লাখের বেশি হয়ে যাচ্ছে, তাই না? 1,20,000 হয়ে যাচ্ছে, এটা নিতে পারবো না। তাহলে আমাদের এটাকে নিয়ে কাজ করতে হবে 90,000, তাই মাইনাস করলে আমরা পাচ্ছি কত 10,000। তো এখন দেখেন 10,000, এখন এখানে ইয়ে কত ছিল, প্রতিটা ইয়েতে 30,000 করে ছিল। তো এই থার্ড ইয়ারের ইয়েতে এই যে 1, 2, 3, 30,000 ছিল। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা এই 30,000কে দিয়ে 10,000কে ভাগ দেবো, তাহলে কত আসছে 0.33 ইয়ার। তাহলে পে ব্যাক পিরিয়ড করতে হবে, আমরা কোন ইয়ারে এসে পেলাম, থার্ড ইয়ারে এসে পেলাম, তাই না? তাহলে ফার্স্টের 2টা ইয়ার তো আমাদের কাজ করতে হয়েছে, তারপর না আমরা পে ব্যাকটা পাইছি, তাই না? প্রথম ইয়ারে কাজ করছি, সেকেন্ড ইয়ারেও কাজ করছি, থার্ড ইয়ারেও কাজ করছি, তারপর আমরা একটা পে ব্যাক পিরিয়ড পাইছি। সেই জন্য হচ্ছে এখানে প্রথম 2টা ইয়ার প্লাস থার্ড ইয়ারে এসে 0.33, অর্থাৎ 2.33 ইয়ার পরে আমরা এই যে ক্যাপিটাল যে ইনভেস্টমেন্ট করছিলাম 1 লাখ, সেখান থেকে একটা পে ব্যাক পাবো বা একটা প্রফিট পাবো। তো আশা করি আপনারা এই ম্যাথটা বুঝতে পারছেন। তারপর যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এখন দেখব নেট প্রেজেন্ট ভ্যালু বা এনপিভি। নেট প্রেজেন্ট ভ্যালুটা কি? এনপিভি ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ক্যাশ ইনফ্লো অ্যান্ড দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ক্যাশ আউটফ্লো ওভার এ পিরিয়ড অফ টাইম। অর্থাৎ নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে প্রেজেন্ট ভ্যালু অনুসারে ক্যাশের যে ইনফ্লো এবং প্রেজেন্ট ভ্যালু অনুসারে ক্যাশের যে আউটফ্লো সেটার যে ডিফারেন্সটা সেটাই হচ্ছে আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু। এখানে একটা ফর্মুলা আছে, এনপিভি ইজ ইকাল টু RT ডিভাইড বাই 1 প্লাস R পাওয়ার হচ্ছে T। তো এখন আমরা এই যে টার্মগুলো এগুলোর সঙ্গে একটু পরিচিত হই। তো ফার্স্টে দেখি RTটা কি। RT হচ্ছে নেট ক্যাশ ফ্লো অ্যাট এ টাইম, অর্থাৎ একটা ক্যাশ ফ্লো যেটা থাকে নেট ক্যাশ ফ্লো সেটাকে হচ্ছে RT দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে এখানে। আরটা কি, আর হচ্ছে আমাদের ডিসকাউন্ট রেট বা ডিসকাউন্ট ফ্যাক্টর, যেটা আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে, প্যানিক হওয়ার কিছু নেই, ঠিক আছে? এটা কোশ্চেনে দেওয়া থাকবে। আর এই যে পাওয়ার টিটা কি, টিটা হচ্ছে টাইম পিরিয়ড। তো এখন দেখেন আমাদের এনপিভির মান যদি 0 থেকে বেশি হয় তখন আমাদের প্রজেক্টটা অ্যাকসেপ্ট হবে, আর যদি এনপিভির মান 0 থেকে কম হয় সেক্ষেত্রে আমাদের প্রজেক্টটা রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এখন একটা এনপিভির এক্সাম্পল দেখি, তাহলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এবং এই যে ফর্মুলা এটাকে ইউজ করে কীভাবে আমরা ম্যাথ সলভ করতে পারি এখন এটা দেখব। তো আসলে একটা এক্সাম্পল দেখি। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে কোশ্চেনে। আমি আগে যে এক্সাম্পলটা একটা করলাম ROI এর জন্য সেম এক্সাম্পলটাই হচ্ছে এখানে নিয়ে নিছি। এখন এই সেম এক্সাম্পলটা দিয়ে আমরা এনপিভি ক্যালকুলেশন করব বা নেট প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশন করব। আমাদের সেম আছে 3 বছর, মানে 3টা প্রজেক্ট, 5 বছর ডিউরেশন, তাদের যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট এবং তাদের যে খরচগুলো সবগুলো সেম রাখছি। এবং এখান থেকে কী বলা হয়েছে, উইথ 10% ডিসকাউন্ট ফ্যাক্টর, অর্থাৎ আমরা এটাকে যে বললাম এই যে আর এর মান ডিসকাউন্ট রেট বা ডিসকাউন্ট ফ্যাক্টর এটা কিন্তু কোশ্চেনে দেওয়া থাকবে। সেটা হতে পারে 10%, 12%, 15% এরকম পার্সেন্টেজ আকারে দেওয়া থাকবে।
ফাইন্ড দ্য এনপিভি অ্যান্ড সাজেস্ট which of the 3 project should be accepted। অর্থাৎ আমাদেরকে 10% ডিসকাউন্ট ফ্যাক্টর দেওয়া আছে এবং সেখান থেকে এনপিভি ক্যালকুলেট করতে বলছে 3টা প্রজেক্টের জন্য, এবং তারপর বলা হয়েছে কোন প্রজেক্টটা আমাদের অ্যাকসেপ্ট হবে বা কোন প্রজেক্টটা সবচেয়ে বেশি বেটার চয়েস সেটাকে মানে ডিফাইন করতে বলছে। ঠিক আছে, তো ফার্স্টে কী হবে আমাদের সলিউশনে, আমরা প্রজেক্ট 1কে নিয়ে কাজ করব। ঠিক আছে, প্রজেক্ট 1-এর জন্য আমরা এনপিভি ক্যালকুলেশন করব বা নেট প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশন করব। তো এনপিভির ইয়েটা হচ্ছে আমাদের প্রতিটা যে অ্যামাউন্ট দেওয়া থাকবে টেবিলে সেই অ্যামাউন্টগুলোকে এই ফর্মেটে নিয়ে ক্যালকুলেশন করব। এখানে হচ্ছে প্রতিটা অ্যামাউন্ট বসবে ইনিশিয়াল সহ বাকি যে কস্টগুলো বা বাকি যে এক্সপেন্সেসগুলো আছে সে সবগুলো হচ্ছে একবার করে করে এখানে বসবে 1 + r এর মান কত 10%। পার্সেন্টকে আমরা আবার 100 দিয়ে ডিভাইড করে ফ্র্যাকশন আকারে নিয়ে নিব। তাহলে 10কে ভাঙলে কী হচ্ছে, আমাদের 10কে ভাঙলে হচ্ছে 0.1, তাই না? আর টি এর মানটা হচ্ছে আমাদের যে ইয়ার সেই অনুযায়ী ইমপ্লিমেন্ট হবে। তো এটা কীভাবে হচ্ছে দেখেন, ফার্স্টে হচ্ছে আমাদের কী আসছে ইনিশিয়াল অবস্থা ইয়ার 0, এবং আমাদের ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্রজেক্ট 1-এর জন্য আমরা যেটা প্রজেক্ট 1 নিয়ে কাজ করছি এই দুটো আমরা দেখব না, আমরা জাস্ট এই ঘরটা নিয়ে কাজ করব। তাহলে প্রজেক্ট 1-এর জন্য ফার্স্টে হচ্ছে এটা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট 1 লাখ আর ইয়ার হচ্ছে 0, তাই না? তাহলে এখানে হচ্ছে -1 লাখ, কারণ এটা হচ্ছে ইনভেস্টমেন্ট, যেহেতু মাইনাস ছিল মাইনাস থাকবেই, কারণ আমাদের ইনভেস্টমেন্টে মাইনাস থাকে, তারপরে আমরা সেখান থেকে না খরচ করি, তাই না? এরপরে সূত্রের তাহলে আমরা এখানে মানটা বসে দিলাম -1 লাখ, আর এখানে হচ্ছে 1 + r। 1 + r এর মান কত পাইছি আমরা 10কে করার ফলে ফ্র্যাকশনে আনার পরে 0.1, আর পাওয়ারটা হচ্ছে টি, তাই না? টি এর মান এখন কত হবে, টাইম কত 0 ইয়ারে, তো এখানে হচ্ছে 0 প্লাস, এখন আমরা সেকেন্ডের জন্য করব। তাহলে 10,000 হচ্ছে উপরে বসবে 1 + 0.1, 10,000টা কোথায় ছিল, এখানে ফার্স্ট ইয়ারে ছিল, এই জন্য হচ্ছে পাওয়ার হয়েছে 1 প্লাস আবার পাইছি কি 10,000, এটা হচ্ছে ইয়ার 2তে, তাই 10,000 ডিভাইড বাই 1 + 0.1 হচ্ছে 10%-এর যে ফ্র্যাকশন সেই মানটা। ঠিক আছে, আর 1 তো সূত্রেই ছিল, আর পাওয়ার হচ্ছে 2 কেন হলো, এটা হচ্ছে 2 নাম্বার বছরে, এই জন্য হচ্ছে 2 প্লাস দেখেন আবার এখানে পাচ্ছি কত 10,000, এটা হচ্ছে ইয়ার 3, তাহলে 10,000 1 + 0.1 পাওয়ার হচ্ছে 3, কারণ 3 নাম্বার বছরে হচ্ছে এই খরচটা ছিল। 4 নাম্বার বছরে কত হচ্ছে 20,000, তাহলে 20,000 ডিভাইড বাই 1 + 0.1 এসে ডিসকাউন্ট ফ্যাক্টর, আর পাওয়ার হচ্ছে 4, কারণ এটা 4 নাম্বার বছরে ছিল, প্লাস লাস্টের যেই কস্টটা সেটা হচ্ছে 1 লাখ, এটা হচ্ছে 5 নাম্বার বছরে ছিল, 1 লাখ ডিভাইড বাই 1 + 0.1 আর পাওয়ার হচ্ছে 5। এখন যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের রেজাল্ট আসছে 620.92। এই ক্যালকুলেশনটা কিন্তু খুব কেয়ারফুলি করবেন, এখানে কিন্তু অনেক সময় ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ অনেকগুলো সংখ্যা অনেকগুলো ডিজিট, আর এই পাওয়ারগুলো নিয়ে অনেক সময় ভুলভাল করে ফেলে। একটু কেয়ারফুল থাকবেন এই ম্যাথটা সলভ করার সময়, খুবই ইজি, বাট আমাদের ক্যালকুলেশনের ম্যাক্সিমাম টাইমে কিন্তু গরমিল হয়ে যায় বা ভুল হয়ে যায়। আমাদের ফার্স্ট ইয়ারের জন্য আমরা এনপিভির মানটা কিন্তু পেয়ে গেছি 620.92। এখন সিমিলার ওয়েতে আমরা প্রজেক্ট 2 এবং প্রজেক্ট 3-এর জন্য এনপিভির মানটা ক্যালকুলেট করব। তাহলে প্রজেক্ট 2-এর জন্য আবার সেম ওয়েতে কী করব, প্রজেক্ট 2-এর যে ঘর প্রতিটা ভ্যালুকে আমরা একবার করে 8টির মানে বসাবো, এবং 1 প্লাস আটটির মানে হচ্ছে প্রতিটা ভ্যালুকে একবার করে বসবে, এবং 1 + r মানে কি ডিসকাউন্ট ফ্যাক্টর, তাহলে 10%-এর হচ্ছে ফ্র্যাকশন 0.1, এই যে একটু আমরা বের করছি এখানে সেম থাকবে, এবং ইয়ার হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত আস্তে আস্তে ইনক্রিজ হবে। দেখেন এখানে সেই কাজগুলোই হয়েছে। ফার্স্টে হচ্ছে আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল 1 + 0.1, পাওয়ার হচ্ছে 0, এই যে প্রজেক্ট 2-এর ক্ষেত্রে 0 নাম্বার ইয়ারে এটা ছিল। এখন কি সেকেন্ড ইয়ারে এসে আমাদের ইনভেস্টমেন্ট করা ছিল 2 লাখ, এবং এটা হচ্ছে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার না ফার্স্ট ইয়ার এসে 2 লাখ, তাই না? এখন আমরা আবার সিমিলার ওয়েতে কী করছি, 2 লাখ 1 + 0.1, এটা হচ্ছে 1 নাম্বার বছর ছিল, সেই জন্য সিমিলার ওয়েতে বাকিগুলোও করছি। করার পর এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের রেজাল্ট আসছে এটা রেজাল্ট আসবে এনপিভি 2-এর জন্য। ফর প্রজেক্ট 3-এর জন্য সিমিলার ওয়েতে আমরা সবগুলো ভ্যালুকে নিয়ে একবার করে ডিসকাউন্ট ফ্যাক্টর দিয়ে ওই সূত্র অনুযায়ী ভেঙে নিব ইনিশিয়াল ইনভেস্টমেন্ট সহ। তো এটা ছিল ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, এরপর হচ্ছে এইগুলো আমাদের যে কস্ট সেগুলো আমরা সবগুলোকে হচ্ছে ইয়ার অনুযায়ী ভেঙে নিছি আগেরটার মতনই,
মানে সবগুলো সেম ওয়েতেই, জাস্ট একটু লেন্দি প্রসেস আর ক্যালকুলেশনে একটু টাইম লাগে এই আর কি, কারণ অন্য কোনো জটিল কিছু না। এটা ক্যালকুলেশন করার পর আমাদের রেজাল্ট আসছে এইটা। তাহলে দেখেন আমাদের রেজাল্ট আসছে হচ্ছে এনপিভির জন্য, এনপিভি 1-এর জন্য প্রথমে আসছে এইটা, এরপরে আসছে এইটা প্রজেক্ট 2-র জন্য, এটা হচ্ছে প্রজেক্ট 3-এর জন্য। তাহলে সর্বোচ্চ কোনটা? প্রজেক্ট 2-র জন্য আমরা সর্বোচ্চ মানটা পাইছি। তাহলে প্রজেক্ট 2 ইজ দ্য বেস্ট চয়েস বিকজ ইট হ্যাজ হাই এনপিভি উইথ দ্য কোম্পানিজ গিভেন 10% ডিসকাউন্ট ফ্যাক্টর। অর্থাৎ কোম্পানি যে 10% ডিসকাউন্ট ফ্যাক্টর দিছে সেটার জন্য আমাদের প্রজেক্ট 2টা হচ্ছে বেস্ট চয়েস, কারণ সেখান থেকে আমরা সর্বোচ্চ এনপিভির মানটা পাইছি। তো খুবই ইজি না ম্যাথটা? জাস্ট এই সূত্রটা মনে রাখবেন। এখানে হচ্ছে প্রতিটা খরচ, প্রতিটা প্রজেক্টের জন্য ইনিশিয়াল ইনভেস্টমেন্ট সহ প্রতিটা খরচকে নেবেন 1+ আর এর হচ্ছে ডিসকাউন্ট ফ্যাক্টর যেটা দেওয়া থাকে না কেন, সেটা হোক 10%, 12%, 15% বা যে কোনো কিছু, সে অনুযায়ী হচ্ছে ফ্র্যাকশনে নিয়ে নেবেন। আর টি এর মান তো আমাদের যেই খরচ নিব তার ইয়ারটা হবে। তো যেমন হচ্ছে এখানে হয়েছে আমরা ইনিশিয়াল নিয়েছিলাম বলে এখানে 0 হয়েছে, এরপর 10,000 নিয়েছি বলে এখানে 1 হয়েছে, আবারও পরে 10,000 নিয়েছি বলে এখানে 2 হয়েছে, আবার এখানে নিয়েছি বলে 3 হয়েছে। এখানে তো আর কোনো কনফিউশন থাকার কথা না। তারপর যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এখন দেখবো এই চ্যাপ্টারের লাস্ট টপিক, সেটা হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন বা IRR। তো IRR ইজ দ্য ডিসকাউন্ট রেট দ্যাট মেক্স দ্য এনপিভি অফ এ প্রজেক্ট 0। অর্থাৎ IRRটা হচ্ছে এনপিভির যে মানটা সেটাকে 0 করে দেয়। এটা একটা ডিসকাউন্ট রেট যেটা আমাদের এনপিভির মানকে 0 করে দেয়। ইট রিপ্রেজেন্ট দ্য এক্সপেক্টেড অ্যানুয়াল রেট অফ দ্য রিটার্ন ফ্রম দ্য প্রজেক্ট। অর্থাৎ এই যে IRR এটা কি রিপ্রেজেন্ট করে? আমাদের যে এক্সপেক্টেড অ্যানুয়াল রেট যেটা থাকে, মানে রেট অফ রিটার্ন যেটা ARR, এই যে অ্যানুয়াল রেট অফ রিটার্ন, এটাকে আমরা ARR এই নামেও ডেকে থাকি। ঠিক আছে, এই ARRকে হচ্ছে IRR দিয়ে থাকে। তাহলে এখন কাজ কি? এখন কাজ হচ্ছে why we use IRR। আমরা কেন IRRকে ইউজ করবো? কারণ আমাদের নেট প্রেজেন্ট ভ্যালুকে সে 0 করে দেয়। তারপরও কেন ইউজ করব? কারণটা হচ্ছে টু মেজার ইনভেস্টমেন্ট প্রফিটেবিলিটি। অর্থাৎ আমরা যে ইনভেস্টমেন্ট করছি সেটা কতটুকু প্রফিটেবল সেটাকে মেজার করার জন্য আমরা IRRকে ইউজ করব। হোয়াট রিটার্ন আই উইল আর্ন ফ্রম দিস প্রজেক্ট ওভার টাইম। অর্থাৎ একটা প্রজেক্ট যে আমরা বিল্ড করলাম, একটা ওভার টাইম পরে আমরা এই প্রজেক্ট থেকে কতটুকু রিটার্ন পেতে পারি বা কতটুকু প্রফিট পেতে পারি সেটাই হচ্ছে মেজারমেন্ট করে IRR। ঠিক আছে, এরপর হচ্ছে ফর ইনভেস্টমেন্ট ডিসিশন মেকিং। যদি IRR এর মানটা আমাদের যে রিকোয়ার্ড রেট ছিল রিকোয়ার্ড রেট অফ রিটার্ন তার থেকে বেশি হয়, সেক্ষেত্রে আমরা বলবো সেই প্রজেক্টটা অ্যাকসেপ্ট হবে। আদারওয়াইজ যদি আমাদের IRR এর মানটা রিকোয়ার্ড যে রেট ছিল তার থেকে কম হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো সেই প্রজেক্টটা রিজেক্ট হবে। ঠিক আছে, তো এটাই ছিল মেনলি IRR এর ডিসিশন মেকিং প্রসেস। তা আরও কেন ইউজ করব? টু কম্পেয়ার মাল্টিপল প্রজেক্ট। অর্থাৎ আমরা কি করতে পারি, একাধিক প্রজেক্টের IRRকে ডিটারমাইন করতে পারি, তারপরে বুঝতে পারি যে কোন প্রজেক্টটা কোনটা থেকে বেটার বা কোনটা থেকে বেশি প্রফিট পাওয়া যাবে বা কোনটা থেকে বেশি লস হবে। এই জিনিসটা আমরা IRR এর মাধ্যমে জানতে পারি। ইজি টু আন্ডারস্ট্যান্ড, ইট এক্সপ্রেস অ্যাজ এ পার্সেন্ট। অর্থাৎ এই IRR যেই সেটা যে মেজারমেন্টটা করে একটা প্রফিটের, একটা প্রজেক্ট থেকে কতটুকু প্রফিট হবে বা কতটুকু লস হবে, যে মেজারমেন্টটা করে সেটা পার্সেন্টেজ আকারে আমাদের সামনে রিপ্রেজেন্ট করে, যার ফলে আমাদের কি হয়, আমাদের যে ডিসিশনটা সেটা নিতে পারি যে কোন প্রজেক্টটা বেটার হবে বা কোন প্রজেক্টটা লস হওয়ার পসিবিলিটিস আছে, এটা আমরা মেজারমেন্ট করতে পারি। তো এই IRR এর যে লিমিটেশনটা সেটা এখন দেখব। while IRR is useful it should be used with NPV। অর্থাৎ আমাদের যে IRR সেটা খুবই ইউজফুল এবং এটা আমরা NPVর সাথে ইউজ করি, স্পেশালি ফর লার্জ অর কমপ্লেক্স প্রজেক্ট অর মাল্টিপল প্রজেক্ট। অর্থাৎ কোনো লার্জ প্রজেক্ট বা কমপ্লেক্স প্রজেক্ট বা মাল্টিপল প্রজেক্ট থাকলে তখন আমরা এই IRRকে ইউজ করি। বাট এর কিছু লিমিটেশনস আছে, সেগুলো কি? IRR ক্যান বি মিসলিডিং ইন certain cases like when cash flow changed direction multiple times। অর্থাৎ যখন ক্যাশ ফ্লো তার ডিরেকশনটা মাল্টিপল টাইম চেঞ্জ করে তখন কিন্তু
IRR মিসলিডিং দিতে পারে, কারণ সে বুঝতে পারে না যে কোন প্রজেক্টের জন্য কোন ক্যাশ ফ্লোটা হচ্ছে বা এখানে ওভারঅল কাজটা কী হচ্ছে। বারবার যদি চেঞ্জ হয় আমাদের যে ক্যাশ ফ্লো, সেটা তখন কিন্তু IRR-এর জন্য একটু কনফিউজিং হয়ে যায়, যার ফলে সে কী করতে পারে, আমাদের কিছু ভুল উত্তর বা ভুল পার্সেন্টেজকে শো করতে পারে, যেটা হচ্ছে IRR-এর লিমিটেশন। তো IRR থেকে আমাদের কোনো ম্যাথ আসবে না, এখান থেকে জাস্ট থিওরি টাইপের জিনিস পড়লেই হবে, যেটা লিমিটেশন কী বা এটা কেন ইউজ করা হয় বা এর ডেফিনেশন, এটুকু পড়লেই আশা করে হবে। তো এই ছিল আজকের টপিকস। তো চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন, চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।